আচ্ছা, আজকের যে শুনানি হয়েছে প্রত্যেকেই দেখেছো। আজকে রায়দান ছিল, তো রায় হয়েছে, আমরা জয়লাভ করেছি। সেই বিষয়ে কিছু বলতে এলাম। লিখেও দিয়েছিলাম বিস্তারিত, তাও অনেকে যারা বিষয়গুলো বুঝতে পারেন না তাদের জন্য বারবার লাইভে আসতে হচ্ছে। তার মধ্যে একটা খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অনেকেই লেখালেখি করছে এই ব্যাচকে বাদ দিয়ে দেবো, ওই ব্যাচকে বাদ দিয়ে দেবো। বিষয়টা এরকম না। বিশেষ করে কথা বলছে 21, 23, 22, 24 এরকম ব্যাচ ধরে ধরে কথা বলছে। তো সেই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, সেটা নিয়ে স্পষ্টভাবে বলার জন্য এলাম। অলরেডি পোস্ট করেছি যে কাদের বিরুদ্ধে লড়াই হবে। যারা নিয়ম মেনে ভর্তি হয়ে গেছিলেন, যারা টেট পরীক্ষার আগে ভর্তি হয়ে গেছিলেন, তাদের ভয়ের কিচ্ছু নেই, সে যেই ব্যাচই হোক না কেন। কিন্তু যারা টেটের আগে ভর্তি না হয়ে অনেক পরে ভর্তি হয়েছেন, কিন্তু একটা ফলস ডকুমেন্ট এখন দেখাচ্ছেন, তো তাদের বিরুদ্ধে লড়াইটা চলবে। কারণ আমরা নিয়োগটা স্বচ্ছভাবে করাতে চাই, স্পষ্ট ভাষায় বলছি। আর যারা এরকম ব্যাকডোর দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, তাদের কিন্তু ডিএলএড কোর্সকে চ্যালেঞ্জ করে এখনো পর্যন্ত মামলা হয়নি। এর আগে আপনারা জানেন যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল 21, 23 আর 22, 24 ব্যাচকে নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল। সেটা কিন্তু তাদের কোর্সকে চ্যালেঞ্জ করে মামলা হয়নি। একটু আস্তে কথা বলো। তো তাদের ডিএলএড কোর্স নিয়ে কিন্তু কোনো কথা ওঠেনি এবং চ্যালেঞ্জ করা হয়নি। চ্যালেঞ্জ অন্য বিষয়ে ছিল। সেখানে একটা পর্ষদ লেট ফাইন ফিস করে চেয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে যায়। একটু আস্তে কথা বলো না। তো এর আগে যে জনস্বার্থ মামলা হয়েছিল 21, 23, 22, 24 ব্যাচ নিয়ে, সেগুলো তাদের কোর্সের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সেখানে পর্ষদ থেকে শুরু করে যে 3,000 টাকা করে স্টুডেন্ট প্রতি নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রধানত মামলাগুলো চলেছিল। তাই যারা এরকম আগ বাড়িয়ে কোর্টে যাবেন বা সেখানে গিয়ে ফলস তথ্য তুলে ধরার চেষ্টা করবেন, তারা সাবধানে যাবেন। কারণ উকিলদের আপনি গিয়ে একটা মামলার কথা বললে তারা মামলা করতে রাজি হয়ে যাবে। কিছু উকিল আছে এরকম। এই যে আজকের যে মামলাটায় আমরা জয়লাভ করলাম, এরা তো আগ বাড়িয়ে গিয়েছিল। আমরা বারণ করেছিলাম, সতর্ক করেছিলাম যে এই নিয়োগে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করো না এবং বাধা দেওয়ার চেষ্টা করো না। তারা কথা শোনেনি। এমনকি আমরা যেদিন পর্ষদে গিয়েছিলাম, আমাকে ঘিরে ধরে মানে তর্কাতর্কি শুরু করে দিয়েছিল। আজকে তারা অবশ্যই বুঝতে পারছে, তারা কিন্তু এই টেট সার্টিফিকেটও আশা করি পাবে না। এখনো টেট সার্টিফিকেট তো দেয়নি 23 স্টেটের। তাদের 23 স্টেটের টেট সার্টিফিকেটও আশা করি পাবে না, এবং ভবিষ্যতে সেই 23 স্টেটের রেজাল্ট দিয়ে তারা কোনো নিয়োগেই বসতে পারবে না। এরপরে যদি তারা আবার ডিভিশন বেঞ্চে বা অন্যভাবে মামলা করে লড়াই করতে চায়, তাদের ডিএলএড কোর্স নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। সেটা কিন্তু আপনারা শুনানি দেখুন, যারা বোঝেননি শুনানি দেখে কিন্তু পর্ষদের সিনিয়র আইনজীবীর বক্তব্য শুনুন। কোনো 21, 23, 22, 24 ব্যাচ আমরা বাদ দেওয়ার পক্ষে নই। আমরা হচ্ছে যারা ইলিগাল ভাবে রয়েছে তাদের বিরুদ্ধে।
এটা পরিষ্কারভাবে বলছি, আজকের যে রায় হয়েছে সেই রায় সুপ্রিম কোর্টের বিভিন্ন যে মামলার তথ্য তুলে ধরেছেন আমাদের সিনিয়র আইনজীবী, সেখানে মানে বিচারপতি কড়াভাবে কিন্তু বিষয়টাকে নেয়নি এবং আমরাও চাইনি সেটাকে কড়াভাবে নেওয়া হোক, এবং পর্ষদও কিন্তু শুনানিতে সেই কড়া স্টেপ নেওয়ার পক্ষপাতী ছিল না। পর্ষদের কাছে ক্ষমতা রয়েছে, রুল রেগুলেশনে বলা আছে যে কোনো মুহূর্তে, তারা আবার পাল্টা দাবি করার চেষ্টা করেছিল যে আমাদের রেজিস্ট্রেশন পর্ষদ দিয়েছে, তাহলে পর্ষদের কিছু রাইট নেই বলার। রেজিস্ট্রেশন কেন, আপনার ডিএলএড কোর্স শেষ হয়ে গেলেও পর্ষদের ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার ওই কোর্স বাতিল করে দেওয়ার, আপনার ভর্তি বাতিল করে দেওয়ার, যদি আপনি রুল রেগুলেশনের বাইরে গিয়ে ভর্তি হন। যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বাইরে গিয়ে যদি আপনি ভর্তি হন এবং সেই তথ্য নিয়ে যদি আপনি কোর্টে এইভাবে আসেন হুটোপাটা করে, সমস্যায় পড়বেন। তাই সাবধান করছি, যারা এইভাবে ভুলভাল তথ্য দিয়ে রয়েছেন তারা আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। একটা পয়েন্ট অন্তত মাথায় রাখবেন যে পর্ষদের কিন্তু ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার অ্যাডমিশন বাতিল করা। পর্ষদ রেজিস্ট্রেশন দিয়ে, পর্ষদ আপনার পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়েছে বলেই সব হয়ে গেল না। সুপ্রিম কোর্টের একাধিক রায় এরকম বিষয়ে রয়েছে। তার দুটো পয়েন্ট আপনাদের বলছি। পর্ষদ বলছে, ইফ এনি ইনস্টিটিউট ইজ ফাউন্ড টু বি admitting or has admitted any students in violation of the aforesaid regulatory provisions of the board, the admission will be rejected. পর্ষদের নিয়মের বাইরে গিয়ে যদি ভর্তি হন অ্যাডমিশন বাতিল হবে, পর্ষদের ক্ষমতা রয়েছে। আরও কি রয়েছে, the board reserves the right to cancel any application at any stage in the process and procedures before or after admission, মানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও, even if the application is validated by the concerned institution and the consequent admission upon the approval of the board has been made. মানে আপনার ওই ভর্তি যেটা আপনারা দেখাচ্ছেন এখন, সেই ভর্তি যদি আপনার সেই প্রতিষ্ঠান মান্যতাও দেয় এবং বোর্ড যদি অনুমোদনও দেয়, আপনাকে পরবর্তীকালে বিভিন্ন যদি রেজিস্ট্রেশন এইসব ইস্যুও করে, পরীক্ষাও হয়ে যায়, তারপরেও যদি পাওয়া যায় যে আপনি ভর্তিটা ইললিগালভাবে হয়েছিলেন, তাহলে আপনার কোর্স বাতিল করা এবং আবেদন বাতিল করার ক্ষমতা পর্ষদের হাতে রয়েছে যে কোনো মুহূর্তে। তাই বুঝে শুনে পা বাড়াবেন। আমরা কারোর বিপক্ষে যাচ্ছি না, কোনো চাই না। অনেকেই যে করেই হোক, অনেক টাকা পয়সা তো যারা প্রাইভেটে এইভাবে করেছে, টাকা পয়সা তো অন্তত খরচা করেছে, কষ্টের টাকা, সময়ও গেছে অনেকের। তো আমরা চাই না তাদের সেই কোর্সে কোনো সমস্যা হোক। কিন্তু আপনারা যদি বারবার নিয়োগে বাধা দিতে আসেন, কোর্টে যদি জটিলতা সৃষ্টি করতে চান, আমরা কিন্তু বাধ্য হব। এর আগে যে জনস্বার্থ মামলা হয়েছিল 21, 23, 22, 24 ব্যাচ নিয়ে, সেটা আপনাদের কোর্সের বিরুদ্ধে মামলা হয়নি, কিন্তু আগামীতে হতে পারে যদি আপনারা কোনো বাধা বিঘ্ন তৈরি করতে চান। অনেকে ভাবছে সেই জনস্বার্থ মামলা হয়েছে বলে তাদের আর কিছু ছোঁয়া যাবে না, তারা মামলার বিষয়গুলোই বোঝে না। আসলে সেখানে তাদের কোর্স চ্যালেঞ্জ হয়নি, সেখানে উল্টো পর্ষদ যে লেট ফি নেবে বলেছিল সেই বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, এবং সেটা বলেছিল ছাত্ররা না দিয়ে যে প্রতিষ্ঠানগুলো ভর্তি নিয়েছে তারা ওই ফিসগুলো দেবে পরবর্তীকালে, রায় হয়েছিল। তাই 22, 24, 21, 23 যারা ভ্যালিড আছেন তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা অবৈধভাবে আছেন তারা সাবধানে পা বাড়াবেন। টেট সার্টিফিকেট তো আজকের যারা গিয়েছিল তাদের যাচ্ছে, তো আপনাদেরও টেট সার্টিফিকেট তো যাবেই, পরবর্তীকালে কিন্তু ডিএলএড ট্রেনিংটাও চলে যাওয়ার সম্ভাবনা তৈরি যাতে না হয় সেরকম কিছু করবেন না। আপনাদের ভালোর জন্য এটা বলছি, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এই টানা যে
কয়েকটি মামলা, বিশেষ করে 3টি মামলার রায়দান হলো, আগের 2টি আর আজকের একটি। 3টে মামলায় প্রধানত 5টি ইস্যু ছিল এবং বিচারপতি 5টি ইস্যুকে আলাদা আলাদা হেডিং করে কিন্তু করে দিয়েছে। প্রথম ইস্যু বিএড নিয়ে আমি বারবার বলেছি। প্রথম ইস্যু ছিল যে 22 স্টেট পাস বিএড দিয়ে এবং 23-25 এসে ডিএলএড করছে। অনেকে আবার বলছে যে দাদা তোমরা সেই মামলাতে কেন যুক্ত হলে না? সেখানে যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না। সব মামলায় যুক্ত হওয়ার প্রয়োজন নেই। আমরা এই যে 22 স্টেট বিএড দিয়ে পাস, যাদের আগের ট্রেনিং আছে, অনেক আগের ডবল ডিগ্রি যেগুলো, তাদের মামলায় যুক্ত হয়ে আছি অনেক আগে থেকে। আমরা বারবার লাইভে বা প্যানিক করে বলিনি, কারণ এগুলো সময়ে হবে। আজকে আপনারা প্যানিক করে বলেছেন বলে তারা সংঘবদ্ধ হয়ে গেছে, তারা এতগুলো মামলার লড়াই দিচ্ছে এবং ডবল ডিগ্রিকে আটকানোও আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সহজে আটকানো যাবে না। তারা কোর্টে আসলে তাদের পক্ষে বিচারপতিরা ভাববে যে এদের তো 2টো ডিগ্রি ছিল। এই জায়গাটা আপনারা তৈরি করেছেন প্যানিক করে, কারণ আপনারা বিএড এর রায় বোঝেননি, মানে জানতেন না, বা অনেকেই বোঝেন না মামলার বিষয়গুলো। সুপ্রিম কোর্টে যখন রায় হয়েছিল 8ই এপ্রিল 2024, তখনই বিএডদের ভাগ্য যা হওয়ার হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 2018 সালে প্রাইমারিতে যে বিএড যুক্ত করা হয়েছে তার সুবিধা শুধুমাত্র শর্ত ছাড়া যারা চাকরি পেয়েছে তারা পাবে, আর বাকি যতজন ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যা যা সুবিধা নিয়েছে সব সুবিধা তাদের বাদ। এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এই 8ই এপ্রিল 2024। আমরা গিয়েছিলাম এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা গিয়েছিল, তাই আমরা বিষয়গুলো বুঝি এবং উপলব্ধি করি। তাই আমরা বলতাম যে প্যানিক করবেন না। এটা নতুন কিছু হয়নি, এটাই সিঙ্গেল বেঞ্চও এটাই বলেছে যে বিচারপতিরা এটা ক্লিয়ার করে দিয়েছে সুপ্রিম কোর্টে বিএড এর রায়ে, এটাই আজকে বলেছে, সেখানে নতুন কিছু। আর আপনারা ওই ক্যান ফাইলের কথা বলছিলেন, ক্যান ফাইল করতাম আমরা, কি মামলা জানি না না দেখিনি? আমরাও তো করতে পারতাম, একটা ক্যান ফাইল করে দিতাম, করে উকিল দাঁড় করে দিতাম, 50-60 হাজার টাকা খরচা হতো। ওই ফুটেজ নেওয়ার দরকার নেই আমাদের, অযথা কেন টাকা নষ্ট করব? একটা পয়েন্ট দেখান তো যে পর্ষদ বলেছে তার বাইরে মানে বলার জায়গা ছিল। ক্যান ফাইলে কোনো দাবি আপনার মানে দাবি অনুযায়ী কিছু হয় না, সেখানে আপনি জাস্ট আপনার বক্তব্য জানাতে পারেন এবং সেই মামলায় পার্টি হওয়ার জন্য এবং মামলাটাকে ডিসমিস করার জন্য আপনি আবেদন করতে পারেন। অনেকে বোঝেই না ক্যান ফাইল মানে কি, পার্টি হওয়া মানে কি। রিট পিটিশন আলাদা, ক্যান ফাইল আলাদা। তারা আবার 2টো মামলাতেই ক্যান করেছিল, দরকার ছিল না। একটাতে করেছে ভালো কথা, সেখানে ছিল দেখেছি আমরা, আমরা আর তারপরে হইনি। পরের মামলাটাতেও তারা আবার ক্যান করেছে, দরকার ছিল না একই বিষয়ের বারবার ক্যান করার। 5টি ইস্যুর মধ্যে 5 জায়গাতেই সঠিকভাবে দাবি জানিয়েছি। আপনারা হয়তো বিশ্বাস করতেন, আবার অনেকে বিতর্ক করতেন, তাই বাধ্য হয়ে কিছু স্ক্রিনশট দিতে হয়েছে। এবং ভাগ্য ভালো যে লাইভ করে, শুনানির আগে লাইভ করে অনেক যুক্তি বলেছিলাম, তো সেগুলো না হলে আবার অনেকে বিশ্বাস করতে চাইতো না। এমন অনেক আছে, এখন তথ্য প্রমাণ দেখিয়ে তাদের বিশ্বাস করাতে হয়। 5টা ইস্যুর মধ্যে এই বিএড ইস্যু, প্রথমত এপ্রিলে আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্টে 22 স্টেটের হয়ে, একক হয়ে, এবং অন্যান্যরা ছিল সিনিয়র অ্যাডভোকেটরা। মনে করুন অনেকেই দেখেছেন, ট্রেনে করে শুয়ে শুয়ে গেছিলাম আমরা, কোনো সংরক্ষণ টিকিট না কেটে। সেখানেই যা হওয়ার হয়ে গিয়েছিল। সেখানে আমাদের হয়ে সিনিয়র অ্যাডভোকেটরা গিয়েছিল, পর্ষদের সিনিয়র অ্যাডভোকেটরা ছিল। সেখানেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 2018 সালের ওই বিএড এর বিজ্ঞপ্তিটাকে সুবিধা শুধুমাত্র ওই চাকরি যারা করছেন তারা পাবে, বাকিরা যা যা সুবিধা নিয়েছে সব বাতিল, এবং বাকি রাজ্যেও সব বাদ হয়ে গেছে। এগুলো তো আমরা জানতাম। এবং পর্ষদ আজকে যদি এই বক্তব্যগুলো না জানাতো, পর্ষদ যদি স্টেপ না দিত, আপনি কিছু করতে পারতেন? পর্ষদ বলছে ভেরিফাই এর সময় আমরা বাদ দিয়ে দেবো। আর সার্টিফিকেট যেহেতু জাজমেন্টের আগে ইস্যু হয়ে গেছিল, সেই সার্টিফিকেট বাদ করার জায়গা নেই।
আজকে ধরুন পর্ষদ একটা বিজ্ঞপ্তি দিল যে 22 স্টেটে যারা বিএড দিয়ে বসেছিল এদের সার্টিফিকেট বাদ, তাহলে কি সার্টিফিকেটটা বাদ হলো? সার্টিফিকেট তো আপনার বাড়ি বাড়ি রয়েছে, বাদটা করবে কিভাবে? সেই সার্টিফিকেট দিয়ে সে নানান জায়গায় কাজে লাগাতেই পারে। এক হতে পারে সমস্ত সার্টিফিকেট বাদ করে দিল, আবার নতুন করে ইস্যু করলো যারা ভ্যালিড তাদের জন্য। তাই সার্টিফিকেট বাদ ওইভাবে তো হয় না, সেটা নিয়োগের সময় পর্ষদ বাদ দেবে, কারণ সার্টিফিকেটে লেখা আছে। সেই পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি এবং পর্ষদ জানিয়েছে শুনানিতে। একটা পয়েন্ট দেখান তো যে পর্ষদ মানে বলেনি, অন্যরা বলেছে, তাই সেখানে ক্যান ফাইল করা আমাদের দরকার পড়েনি বলে আমরা করিনি। আমরা ক্যান ফাইল করেছি, কোনটাই করেছি, যে 22 স্টেটে বিএড দিয়ে পাস কিন্তু অনেক আগের ডিএলএড ট্রেনিং রয়েছে তাদের বিরুদ্ধে, ডবল ডিগ্রি যাদের, তাদের আমরা সহজে ছাড়বো না, তাই সেখানে ক্যান ফাইল করেছে। আরও তো নতুন 3-4টে মামলা হয়েছে, সেখানেও তারা ক্যান ফাইল করুক, টাকা নষ্ট করুক। ক্যান ফাইলে আলাদা কোনো দাবি প্রতিষ্ঠিত করা যায় না। অনেকে বলছে এই যে এরা লড়াই করেছে, এটা বাদ দিয়েছে, বোঝেই না কিছু মামলার। ক্যান ফাইলে কিছু করা যায় না। ক্যান ফাইলে এক আবেদন হয়, আমি মামলায় যুক্ত হব, অনুমতি দিন, আর এদের মামলা খুব জোর ডিসমিস করুন। এই দুটো আবেদন শুধুমাত্র ক্যান ফাইলে হয়, এছাড়া কিছু হয় না। ওই সার্টিফিকেট বাতিল করুন, এইসব আবেদন রাখা যায় না ক্যান ফাইলে। বোঝে না এগুলো অনেকে। কোনোদিন ক্যান ফাইলের ফাইল দেখলে একটু পড়ে দেখবেন, শুনানিতে শুধু বক্তব্য রাখা যায়। এই যে আজকে আমরা জয়লাভ করলাম, তাতেও তো আমরা ক্যান ফাইল করেছি। আমরা কি সেখানে আবেদন করতে পেরেছি যে তাদের সার্টিফিকেট বাদ করুন, তাদের সার্টিফিকেট দেওয়া যাবে না? আমাদেরও আবেদন তাই ছিল যে আমাদের এই মামলায় পার্টি করুন এবং এই রিট পিটিশন ডিসমিস করুন, এবং সেটাই হয়েছে। এবং পর্ষদকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এরা ভুলভাবে টেটে বসেছিল, এদের সার্টিফিকেট ইস্যু করা যাবে না। 5টা ইস্যু, সবগুলো ইস্যুই আমরা তুলে ধরেছিলাম, স্ক্রিনশটগুলো দেখবেন পয়েন্ট করে করে। বিএড নিয়ে তো বললাম। এরপরে দ্বিতীয় ইস্যু কী ছিল দেখবেন, জাজমেন্ট হয়তো অর্ডার কপি হয়তো আপলোড হয়নি, আপলোড হলে পড়বেন, সেখানে সব পেয়ে যাবেন। দ্বিতীয় ইস্যু ছিল পাস সুইং নিয়ে এবং কাট অফ ডেট নিয়ে, যে কোন তারিখের মধ্যে যোগ্যতা থাকতে হবে। এটা নিয়ে অলরেডি মানে শিক্ষা সচিবের সাথে 1 ঘন্টা তর্ক বিতর্ক করেছি যে আপনার কাট অফ ডেট দিলেন না কেন। আবার তো সেই আগের 20-22-এর মতো ঝামেলা হবে। 20-22-এর সুপ্রিম কোর্টের রায় পেয়ে গেছিল। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তির আগে থেকে যে রায়টার কথা বলে আসছি আমি, যে সাংবিধানিক বেঞ্চের তেজ প্রকাশের রায়টা, যে কিছু চেঞ্জ করা যায় না, রুল অফ দ্য গেম, সেই অনেকে একাডেমিক নিয়ে মানে বিতর্ক করছিল, তখন থেকে যে রায়টা বলে আসছি, সেই রায়কে ভর করে কিন্তু এই কাট অফ ডেটটা বাইপাস করলো হাইকোর্টে। পর্ষদ সেই রায়টাকে উল্লেখ করে কিন্তু তুলে ধরলো যে দেখুন আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা যোগ্যতা বলে দিয়েছি, সেইভাবে কিন্তু কাট অফ ডেটটাকে বাইপাস করে আমরা আমাদের পক্ষে রায়টা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ইস্যু। 3 নম্বর ইস্যু কি ছিল? 3 নম্বর ইস্যুর মধ্যে আর একটা, যেটা সেটা পরে বলছি, মেইনটেনেবল ইস্যুর বিষয়ে 2টো যুক্তি দিয়েছিল পর্ষদ, এবং সেগুলো আমাদের তুলে ধরা এবং আমাদের উকিলদেরও আমরা জানিয়েছিলাম। দেখবেন যে 2টো মামলায় একই রকম পিটিশনার রয়েছে, বা একটা মামলায় ছিল একাধিক টেট পাস এবং আলাদা আলাদা প্রেয়ার, সেগুলো সব উকিলকে তুলে দিয়েছিলাম এবং স্ক্রিনশট বাধ্য হয়ে দিতে হয়েছে, না আপনারা তো প্রমাণ ছাড়া আমার বিশ্বাস করেন না। সেই পয়েন্টটাও আমরা তুলে ধরেছিলাম। আর একটা ইস্যু কি ছিল, যে 23-25 ব্যাচের রেজাল্ট মানে বের করতে পর্ষদ ইচ্ছাকৃতভাবে দেরি করছে কিনা, এই একটা ইস্যু ছিল। সেটা এর আগের 20-22 মামলায় যে 17রা হেরে গিয়েছিল, সে এবং পর্ষদ এখানে নীরব ছিল বলে সমস্যাটা হয়েছিল। এইবার আমরা নীরব থাকতে দিইনি। আপনারা দেখেছেন যে ব্যাচ ওয়াইজ রেজাল্টের কবে কি তারিখ তথ্য আমরা তুলে ধরেছি উকিলদের কাছে, এবং সেগুলো কিন্তু পর্ষদও বলেছে। প্রত্যেক ব্যাচের রেজাল্ট দেরিতে বেরোয়, এবং এদের পরীক্ষা শেষ হয়েছে নভেম্বরের 15 তারিখ, সেই যুক্তিও তুলে ধরেছে। সেই জন্য বিচারপতি বলেছে এখানে কোনো ইচ্ছাকৃত দেরি করেনি, এরা ভর্তি হয়েছিল নভেম্বরের পরে, শেষ হচ্ছে নভেম্বরে, তো দেরিটা কোথায়? সেখানেও আমরা জয়লাভ করেছি। আর আজকের ইস্যু 5 নম্বর ইস্যু, যে মিথ্যা তত্ত্ব দিয়ে টেটে বসেছিল, সেখানেও আমরা জয়লাভ করলাম। এই 5টা ইস্যুতেই আমরা দাবি জানিয়েছিলাম
উকিলদেরকে, এবং সেগুলো পর্ষদও তুলে ধরেছে, এবং 5টাতেই আমরা যে সঠিক এবং পর্ষদের দাবিও যে সঠিক সেটা বিচারপতি মান্যতা দিয়েছে। আপনারা অর্ডার কপিগুলো আপলোড হলে সেখানে পড়ে নেবেন, বুঝতে পারবেন। তাহলে এই যে 3টে মামলার রায় হলো পরপর, সেখানে এই 5টা ইস্যু প্রধানত ছিল, এবং 5টা ইস্যুই আমাদের দাবি আমরা তুলে ধরেছিলাম। প্রত্যেক মামলায় ক্যান করার প্রয়োজন হয় না। আমি বারবার এর আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। প্রশ্নভুল মামলা তো 300-400 রয়েছে। আমি কি সব মামলা যেটা যেদিন শুনানি হবে সব মামলায় ক্যান করে ঢুকবো? ক্যান করে কিচ্ছু হয় না, সেখানে পার্টি হয়ে বক্তব্য রাখা যায়। যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বিএডের রায়, সেখানে আমি হাইকোর্টে এত লাফালাফি করবো কেন? সুপ্রিম কোর্টের রায় তো আছে, সেখানে তো আমরা লড়াই করেছিলাম। আজকে দেখা যাচ্ছে যে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি তারা খরচা করে ফেলেছে দুটো মামলায় ক্যান করে। আমরা সুপ্রিম কোর্টে যখন গিয়েছিলাম, ওগুলো এক একটা শুনানিতে 3, 3.5, 4 লাখ টাকা করে খরচা হয়। সুপ্রিম কোর্টে কতগুলো লড়াই দিয়েছি জানেন? অনেকে তো উল্টো পাল্টা বলতে থাকেন। 14 প্রশ্নগুলো কতগুলো শুনানি হলো, সেখানে লড়াই আমাদের করতে হচ্ছে। বিএডের এই রায় যেটা এনেছি, যেটার উপর ভর করে বিচারপতিরা আজকে বলছেন বা পর্ষদ বক্তব্য রাখছে, সেই রায়ে 2বার শুনানি হয়েছিল, সেখানে আমরা লড়াই করেছিলাম। সুপ্রিম কোর্টে এক একটা শুনানি দিতেই ওরকম টাকা চলে যায়। আপনারা ভাবেন টাকাটা যায় কোথায়? ডিভিশন বেঞ্চের 17 টেট আর 22 টেটের প্রশ্নভুল মামলায় আমরা লড়াই করেছিলাম। তার ফলাফল আজকে দেখতে পাচ্ছেন যে 22 টেটের কোনো প্রশ্ন ওইভাবে উত্তর ভুল বেরায়নি, আর 17 টেটের যেটা বেরিয়েছে সেটা অলরেডি অনেকে নাম্বার পেয়ে গেছে, প্রভাব পড়েনি। এখন স্লো কানেকশন দেখাচ্ছে। এখন আবার একটা নতুন শুরু হয়েছে মামলা। এই যে এক্সপার্ট কমিটি রিপোর্টটা দিল, এই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে আবার মামলা শুরু হয়েছে এখন ধাপে ধাপে। মানে তাদের দাবি সঠিক আর সবাই যা যা বলছে ভুল। এর হচ্ছে গিয়ে মানে ওই আর কি, উকিলের উপার্জন হবে, বুঝলেন? আবার ধাপে ধাপে দেখছি মামলা শুরু হচ্ছে। এত এক্সপার্ট কমিটি হলো, তারপরেও আমরা এই জিনিসটা বুঝে গেছিলাম। 14 টেটে আমরা দেখলাম যে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে ঠিক করে দিল, এবং সেখানে বলে দিল 6টা ভুল আছে, 6 নম্বর সবাইকে দিতে হবে মামলাকারীতে, তারপরে ডিভিশন বললো সবাইকে দিতে হবে। তো এইবার আমরা চেয়েছিলাম যে এটা করা যাবে না। ওরা বারবার চেয়েছে যে না, বিশ্বভারতীকেই দিতে হবে 17 টেট আর 22 টেট। ওই খেলাটা আমরা বুঝে গেছিলাম বলে ডিভিশনে গিয়েছিলাম, এবং সেখানে এক্সপার্ট কমিটিতে পর্ষদের প্রতিনিধিও ছিল, যারা আগে প্রশ্ন উত্তর তৈরি করেছে তারাও ছিল, এবং সুপ্রিম কোর্টেও তারা গিয়েছিল 4খানা মামলা নিয়ে। সুপ্রিম কোর্টও খারিজ করে দিয়ে বলেছে না, ঠিকই আছে, ডিভিশন বেঞ্চ যেটা বলেছে ওই এক্সপার্ট কমিটি থাকবে। তো সেখানে কিন্তু আমরা ফলাফল পেয়েছি প্রশ্নগুলো মামলায়, এখনো আটকে রেখেছি। 14 টেটের দেখেছেন প্রত্যেকদিন মামলা মেনশন হচ্ছে কিভাবে, বলছে 6 নাম্বার পেয়ে পাশ করবো, আমাদের রিক্রুটমেন্টে বসতে দেওয়া হোক, নাহলে নিয়োগটাকে স্থগিত করা হোক, যতদিন না এটা সমাধান হচ্ছে। এইভাবে নানান মামলা তারা করে বেড়াচ্ছে। আগের নিয়োগে যারা নিয়োগ পায়নি তারাও তাই করছে। তো সেগুলোতেও আমাদের নজর রয়েছে, সেগুলোতেও আমাদের লড়াই করতে হচ্ছে। অনেক আপনারা অনেকে জানেন না যে কি করছে, সবকিছু তো বাইরে এত আপনাদের কৌতূহলের জন্য ব্যাখ্যা করে বলতে পারি না কোথায় কি করা হচ্ছে না হচ্ছে। যেটা করা সেটুকুনি করা হবে। এত মানে সবার প্রশ্ন আজকের মানে সারাদিন ধরে এই কয়দিন চলছে, 22, 24, 21, 23 বাদ দাও, হ্যাং ত্যাং এইসব চলছে। এতদিন কোথায় ছিলে? এতদিন কোথায় ছিল আপনাদের এই যুক্তি? যে যুক্তি তর্ক আমি সামনে আনলাম, সেটা দেখে এখন সবাই ইনবক্সও করছে, এই করছে, কেউ এই করো, সেই করো। আমাদের কি মাথায় নেই? যুক্তি তর্ক তো আমি সামনে আনলাম। যারা অবৈধ তাদের বিরুদ্ধে লড়াই চলবে, সঠিক সময়ে সহ হবে। এত কৌতূহল ভালো নয়, আর সব প্রশ্নের উত্তর এত দিতে পারবো না। আইনি বিষয়গুলো এত ডিটেলসে সব জায়গায় আলোচনা করা যাবে না। ইন সার্ভিসদের বিরুদ্ধেও মামলা করেছি, দেখছি মামলা ভাইরাল হয়ে যাচ্ছে। মামলার কপি দিয়ে সব ফেসবুকে পোস্ট করা শুরু করছে, এই করছে। কি দরকার? আমরা কি ছড়াতে পারতাম না? আমরা কি বলতে পারতাম না? আপনারা ছড়াচ্ছেন কেন আগ বাড়িয়ে? এনআইএস নিয়ে মামলা করলাম, সবাই ছড়িয়ে বেড়াচ্ছে।
আমাদের মানে ফুটেজ খাওয়ার দরকার নেই যে দেখো আমরা মামলা করেছি, এই দেখো কেস নাম্বার এত, এই দেখো এই মামলায় কবে, এই দেখো আমরা শুনানি করিয়েছিলাম, এত করার দরকার নেই। আমাদের কাজটা হলেই হলো। আপনারা এই যে বারবার ছড়িয়ে বেড়াচ্ছেন, ভাইরাল করে বেড়াচ্ছেন, এটা আরো সমস্যা হচ্ছে। এনআরএসের মামলা আমি উইথড্র করে নেবো, আবার নতুন করে অন্য মামলা করব। ইন সার্ভিসদের মামলা করা আছে, প্রত্যেকটা মামলায় আমাদের অলরেডি ক্যান করে ঢুকে গেছে অন্যরা আপনাদের জন্য। চারিদিকে ছড়িয়ে গেছে, এত কৌতূহল কিসের? লড়াইটা তো করছি আমরা, সারাদিন তো কোর্টে আমরা যাচ্ছি, একটা তথ্য পেয়ে বাইরে বের করে দিচ্ছেন সবাই। বারবার বার্তা দেওয়া হচ্ছে যে ইন সার্ভিস এনআরএস যত রয়েছে 9,000-এর মতো প্রায়, তারপরে এই যে মিথ্যা তত্ত্ব দিয়ে টেট পাস করেছে যারা, বিভিন্ন প্রশ্নভুল মামলাগুলো, বিএড স্পেশাল দিয়ে যারা বসেছে, বিভিন্ন ফিজিক্যাল ট্রেনিং দিয়ে যারা বসেছে, সবার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি, বারবার বলছি। তবুও প্যানিক করছে, তবুও প্রশ্ন করছে, তবুও কিছু পেলেই বাইরে ছড়িয়ে দিচ্ছে। কেন? আমাদের তো সমস্যা হচ্ছে কোর্টের লড়াইতে। আমরা কোর্টে যাচ্ছি রোজ, আমরা যুক্তি তর্ক নিয়ে উকিলদের দিচ্ছি, আর আপনারা বাইরে বের করে দিচ্ছে বলে আমাদের আরো সমস্যা হচ্ছে। তাই এগুলো করবেন না, কাজের কাজটা হলেই হলো। আগের পরিস্থিতি আলাদা ছিল, এখনের পরিস্থিতি আলাদা। অনেকে আবার ভাবে যে আগে এত বছর ধরে রয়েছে, তাহলে তখন কিছু করা হয়নি কেন? এখন নিয়োগ বিজ্ঞপ্তি এসে গেছে, এখন মামলা যেটা আর্জেন্ট মনে হবে বললে বিচারপতি শুনবে, আর আগের পরিস্থিতি আলাদা ছিল। তাই সব সময়ে হবে, এত তাড়াহুড়ার কিছু হয়নি। কালকেই আপনার মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে না, কারা কারা প্যানেল বেরিয়ে যাচ্ছে না, কারা কারা চাকরি পেল। আর সামনে আন্দোলন আছে, আন্দোলনে মন দিন, আন্দোলনে আসুন। শূন্যপদ বৃদ্ধি করতে হবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, জমায়েতগুলো করতে হবে। জমায়েতই হয় না, শান্তিপূর্ণ আন্দোলনেই জমায়েত দেখাতে পারেন না। একটা জমায়েত দেখান। অনেকে বলে এটা করে কি হয়, মিছিল করে কি হবে? তাহলে এই যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মিছিল করে কি করতে? শিক্ষক হবে কোনো বোধ নেই, এরকম কথাবার্তা বলে অনেকে। এত যে মিটিং মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দল কি করতে? আপনার পাওয়ারটা দেখান, আপনারা দাবি কতজন জানাচ্ছেন সেটা দেখান, শক্তিটা দেখান রাজপথে জমায়েত হয়ে। জমায়েতই হবেন না, চাইবেন 50,000 শূন্য পদ, পথে আসবেন না 2-3 হাজারও, আপনাকে দিয়ে দেবে 50,000 শূন্য পদ। জমায়েতের সময় জমায়েত হতে হবে, অন্য আন্দোলন তো হচ্ছে, সব ধাপে ধাপে করতে হচ্ছে, ধারাবাহিকভাবে। রোজ কোর্টে যেতে হচ্ছে, কোনো পড়াশোনার কিছু সময় পাই না। তাই জমায়েতের সময় আসুন, আমরা কতজন আছি, কতজন দাবিটা তুলছি। সামনে ভোট, আমাদের মানে প্রার্থী থেকে যাতে সরকার ভাবে যে এরা অনেকে সংঘবদ্ধ, এরা এতজন মিলে দাবি করছে, তাহলে তো ভাববে। ও আসবেন না কেউ, কিছুজন মিছিলে হাঁটবো, কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী মিছিল করে কি করতে কতজন নিয়ে? অনেকে বলে মিছিল মিছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মিছিলে আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে যাবো, সেই আলোচনা করলে বাড়িতে পুলিশ চলে আসছে কিছু জনের। আপনারা বুঝতে পারছেন না প্রেশার কতটা থাকে। যাই হোক, আইনি লড়াইগুলো চালাতে হবে। আর আবারও বলছি, যারা ডিএলএড এইভাবে ব্যাকডোর দিয়ে করেছেন, তাদের ডিএলএড ডিগ্রি চ্যালেঞ্জ করে কোনো মামলা এতদিন হয়নি। কিন্তু আপনারা কিন্তু নিয়োগে বাধা দিতে আসলে বা কোর্টে যদি মুভ করেন, এই যে আজকে যারা বুঝতেই পাচ্ছেন, যারা গিয়েছিল তারা টেট সার্টিফিকেট হারালো, টেট সার্টিফিকেট আর পাবে না, এবং কোনো নিয়োগে সেটাকে ইউজও করতে পারবে না। সেরকম আপনাদের টেট সার্টিফিকেটও যাবে, আর পরবর্তীকালে ডিএলএড ডিগ্রি নিয়েও টানাটানি করবে। তাই বুঝে পা বাড়াবেন, বুঝে কোর্টে যাবেন ওই সব তথ্য নিয়ে। পর্ষদ কিন্তু খুব হালকাভাবে বলেছে, আমরাও কিন্তু বেশি ঘাটাতে চাইনি, আমরাও হালকাভাবে বলেছি। এমনকি পর্ষদ চিট ফান্ডের সাথে তুলনা করেছে, শুনানি দেখে নিন। আর যারা ভাবছেন রেজিস্ট্রেশন পর্ষদ দিয়েছে বলেই সব আপনি ভ্যালিড হয়ে গেছেন,
পর্ষদ আপনাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দিয়েছে বলে ভ্যালিড হয়ে গেছেন, ওই ভুল যুক্তিতে থাকবেন না। সুপ্রিম কোর্টের অনেক রায় আছে, যে কোনো মুহূর্তে আপনি যে ইলিগালভাবে যদি ওই সুবিধাটা নিয়ে থাকেন, ভর্তি হয়ে থাকেন, তাহলে কোর্সটাও আপনার বাতিল হতে পারে, এবং সেই ক্ষমতা তো পর্ষদের দেওয়াই আছে। তাই বলবো, আমরা জটিল করতে চাই না বিষয়গুলো, কিন্তু আপনারা যদি আঘাত করতে আসেন, প্রত্যাঘাত জোরালোভাবে হবে। এই ছেলে মেয়েগুলো, আমি যখন পর্ষদে গিয়েছিলাম তখন আমার সাথে দেখা হয়েছিল অনেকে, তারা আমাকে ঘিরে ধরে অনেক কিছু বলেছিল, আবার অনেকে অনেক জায়গায় লেখালেখি করতো, গ্রুপে অনেক জায়গায় লেখালেখি করে, ব্যক্তি আক্রমণ, হুমকি এইসব দেয়। কিন্তু আজকে কিন্তু তারা তাদের সার্টিফিকেট আর কাজে লাগাতে পারবে না, এবং পরের নিয়োগেও এই সার্টিফিকেট দিয়ে কিছু বসতে পারবে না। তাই বুঝে শুনে পা বাড়াবেন। কোর্টে যারা যাবেন, কিছু মামলার কোর্ট করা হয়েছে ফ্রড বিষয় নিয়ে, মিথ্যা তথ্য দেওয়া নিয়ে, তো সেই সব বিষয়ে আমরা ঢুকতে চাই না, কিন্তু বাধ্য করবেন না। যাই হোক, এই 3টে মামলার অর্ডার কপি আপলোড হোক, সেখানে অর্ডার কপি আপনারা দেখবেন, দেখে যে 5টা ইস্যু বললাম, সেই 5টা ইস্যুতেই তো আমরা দাবি জানিয়েছি। তাও যদি কারোর কোনো সন্দেহ থাকে, শুনানির অনেক আগের লাইভগুলো আমার দেখবেন, এবং উকিলকে দেওয়া আমার তথ্যগুলো দেখবেন। 5টা ইস্যুতেই আমাদের তথ্য দেওয়া, এবং সেগুলো তুলে ধরেছিল, এবং সেগুলো সঠিক, এবং সেগুলোতেই জয়লাভ করেছি। তাই সব জায়গায় টাকা নষ্ট করার দরকার হয় না। আগামীতে আবার বিভিন্ন মামলা রয়েছে, সেখানে লড়াই দিতে হবে। ধন্যবাদ, এটুকুনি বলে আজকে রাখছি।